কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামোনিয়া। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট থার্মাল ডিসোসিয়েশন। অ্যামোনিয়া গ্যাস ডিসোসিয়েটস ইন্টু নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। ওই ইকুয়েশনটা জাস্ট মার্ক করে রাখলাম। অ্যামোনিয়া আমার ভেঙে গিয়ে N2+3H2 বানাচ্ছে। মাঝখানে একটা এরো আছে, ওই এরোর মানে আমি পড়ে আসছি, ঠিক আছে, আমরা এখন আসিনি। আপাতত ইকুয়েশনটা মার্ক করে রাখলাম। 2 নম্বর বেসিক প্রপার্টি। বেসিক প্রপার্টির মধ্যে মার্ক করব অ্যামোনিয়া যে ছবিটা দেওয়া আছে তার ঠিক নিচে স্টার্ট হচ্ছে অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া। আচ্ছা, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া মানে হচ্ছে NH4OH। একটু বইয়ের মধ্যে লিখে রাখ, লেখ, এই পেজে জায়গা আছে, বইয়ের উপর নিচে প্রচুর জায়গা থাকে, লেখ, উপরে লিখে রাখ অ্যাকোয়াস অ্যামোনিয়া। অ্যাকোয়াস অ্যামোনিয়া আলাদা করে লিখেছি অ্যাকোয়াস অ্যামোনিয়া। অ্যাকোয়াস অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করানো মানেই হচ্ছে, অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে কি জল প্লাস অ্যামোনিয়া, তো NH3+H2 মানেই হচ্ছে NH4OH, ঠিক আছে, NH3+H2 মানে হচ্ছে NH4OH। তুই দেখ ম্যাচ করে যাচ্ছে পুরো ফর্মুলা। NH3+H2O, আমি যদি NH4OH লিখি, নাইট্রোজেন আগেও একটা ছিল, নাইট্রোজেন পরেও একটা আছে NH4OH এর মধ্যে। হাইড্রোজেন NH3+H2O, তাহলে হাইড্রোজেন টোটাল আছে 5খানা, NH4OH এর মধ্যে হাইড্রোজেন 5টাই আছে, 4 আর 1 5। H2O-তে অক্সিজেন ছিল একটা, OH এর মধ্যে অক্সিজেন আছে একটা, তার মানে NH3+H2 মানে হচ্ছে NH4OH, ঠিক আছে। তাহলে তুই বইয়ের মধ্যে লিখে রাখবি অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স NH4OH। অ্যাকোয়াস অ্যামোনিয়া মিন্স NH4OH। তো তোকে যদি পরীক্ষা থেকে অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে রিয়াকশন জিজ্ঞেস করে, তোকে NH3-র সাথে রিয়াকশন দেখালে হবে না, তোকে NH4OH-এর সাথে রিয়াকশন দেখাতে হবে, ঠিক আছে। চল আসছি সেখানে। তাহলে 2 নম্বর পয়েন্টটার মধ্যে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনটা মার্ক করি, অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া NH4OH ইজ আ উইক বেস, ইট ডিসোসিয়েটস পার্শিয়ালি টু গিভ হাইড্রক্সিল আয়ন্স। ওই মাঝখানের সাইনটার মানে আমার জানা আছে, রিভার্সেবল যে সাইনটা না, ওটার মানে আমি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেও পড়েছি, অ্যাসিড বেস চ্যাপ্টারেও পড়েছি। পার্শিয়ালি টু গিভ হাইড্রক্সিল আয়ন্স মার্ক করেছিস। তারপর দেখ লেখা আছে দ্য অ্যালকালাইন বিহেভিয়ার ইজ ডিউ টু দ্য হাইড্রক্সিল আয়ন্স। এটা 2022 এর কোশ্চেন। দ্য অ্যালকালাইন বিহেভিয়ার অফ অ্যামোনিয়া ইজ ডিউ টু, অ্যান্সার হবে হাইড্রক্সিল আয়ন্স, 2022 মার্ক করে রাখলাম, ঠিক আছে। চল ঠিক আছে, 2020 বলে লিখে রাখলাম। তারপর দেখা আছে ইন্ডিকেটারের গল্প। ভাই এই ইন্ডিকেটারের গল্প অ্যাসিড বেসেই পড়া আছে, বেসের সাথে ইন্ডিকেটারে কি কালার চেঞ্জ হয়, তাহলে মার্ক করে রাখলাম ইন্ডিকেটারে কোথায় কি কালার চেঞ্জ হচ্ছে। এ পুরো অ্যাসিড বেসের মতন ছক করে দেওয়া আছে, ইন্ডিকেটার, অ্যাকশন অন ইন্ডিকেটার, মার্ক করেছিস। চল মার্ক করলাম, হয়েছে এত অবধি। চল তারপরে চলে আসছি 3 নাম্বার, বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন। চল দেখ ছবি তোর কাছে দেওয়া আছে, আমি আর বোর্ডে আঁকছি না, সামনে ফিগার 9.6। 9.6 আমি কী করছি, ছবিটা কিছুই না, ছবিটা তুই এভাবে একটা টেস্ট টিউবের নিচের পার্ট তোকে দেখিয়েছে, একটা টেস্ট টিউবের নিচের পার্টটা তোকে দেখিয়েছে। নিচের পার্ট মানে কি, বেসিক্যালি ধর আমার কাছে ভাই আছে হচ্ছে একটা টেস্ট টিউব, ঠিক আছে, টেস্ট টিউব আমি উল্টে নিয়েছি, টেস্ট টিউব আমি নিলাম হচ্ছে উল্টে। এবারে ভাই এখানে একটা কর্ক লাগালাম, ধর আমি এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস পাস করছি, একটা সিলিন্ডার থেকে অ্যামোনিয়া গ্যাস পাস করছি, আর আমি আরেকটা পাইপ দিয়ে ধর এর মধ্যে আমি অক্সিজেন গ্যাস পাঠালাম। তাহলে অক্সিজেনের প্রেজেন্সে আমি অ্যামোনিয়াকে আবার করবো বার্ন, ঠিক আছে, অক্সিজেনের প্রেজেন্সে আমি অ্যামোনিয়াকে করবো বার্ন। তাহলে আগুনটা লাগাবো কোথায়, শুধু টেস্ট টিউব দিলে তো আগুন লাগানোর জায়গা নেই, ওই জন্য ভাই এটা ফাঁকা করে এখানে আমি আগুন লাগিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছিস, বোঝা গেছে। এটা সেট আপ, এগুলো বানানো যায়, গ্লাস অ্যাপারেটাস বানানো কোনো ব্যাপার না। তাহলে আমার অবজারভেশন কী হবে, শুরু করা যাক। আমি যে এটা করছি, এখানে করার সময় আমি কোনো রকম অন্য কিছু জিনিসপত্র নেই, জাস্ট অ্যামোনিয়া, অক্সিজেন আর হিট করা স্টার্ট করেছি, ঠিক আছে। চল শুরু করি তাহলে। 3 নম্বর পয়েন্ট, বার্নিং অফ অ্যামোনিয়া ইন অক্সিজেন। লাস্ট লাইনটা দেখ লেখা আছে ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম, মারাত্মক ইম্পর্টেন্ট। ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম, দেখতে পাচ্ছিস ছবির ঠিক উপরে লেখা আছে গ্রিনিশ ইয়েলো ফ্লেম। 2015 কোশ্চেন, তারপরেও এসছে। রিয়াকশানে চলে যাই, মারাত্মক ইম্পর্টেন্ট, 2025 এসছে এই কোশ্চেনটা, রিয়াকশানটা 4NH3+3O2, প্রোডাক্ট হচ্ছে 2N2+6H2O, হয়েছে। 2025 কোশ্চেনটা কীরকম এসছে জানিস, এসছে হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আসবে কিন্তু কোশ্চেন, ভালো করে ইকুয়েশন না জানা থাকলে করা খুব কঠিন, কারণ এখন আর আইসিএসসিতে সেই আগের মতন কোভিডের আগে যেরকম টু দ্য পয়েন্ট কোশ্চেন আসতো, অত টু দ্য পয়েন্ট আর আসে না, আছে কিন্তু ভাই একটু মাথা কাটিয়েও অ্যান্সার দেওয়ার মতন আছে, ঠিক আছে। কোশ্চেনটা এসেছিল কনভার্ট অ্যামোনিয়া টু NH2, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন গ্যাসের কনভার্সন, ঠিক আছে, ইউজিং অক্সিজেন, এরকমের কোশ্চেন। তো ইকুয়েশন জানা থাকলেই হয়ে যাবে, আমার ইকুয়েশনটা লিখতে হতো, বোঝা গেল। তাহলে NH3+O2, প্রোডাক্ট হচ্ছে কি N2+H2O।
ব্যালেন্স তো আমি করবো, ব্যালেন্স করেই বাড়িতে একদম মুখস্থ করে ফেলবো। তাহলে ইকুয়েশন মার্ক করলাম, রিয়াকশন। অবজারভেশনে চলে যাই। অবজারভেশনে লেখা আছে অ্যামোনিয়া বার্নস উইথ আ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। অ্যামোনিয়া বার্নস উইথ আ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। আচ্ছা, তার ঠিক পরের প্যারা দেখ লেখা আছে দ্য রিয়াকশন ইজ ইরিভার্সেবল অ্যান্ড স্ট্রংলি এক্সোথার্মিক। দ্য রিয়াকশন ইজ ইরিভার্সেবল অ্যান্ড স্ট্রংলি এক্সোথার্মিক। আচ্ছা, এটার মানে কি? এক্সোথার্মিকটা ভালো করে মার্ক কর। ইট ইজ রিভার্সেবল অ্যান্ড স্ট্রং, ইরিভার্সেবল অ্যান্ড স্ট্রংলি এক্সোথার্মিক। এক্সোথার্মিকের মানে কি? যে রিয়াকশনে হিট আমার কি হয়, হিট এভলভ করে, ঠিক আছে, হিট বেরিয়ে যায়। তার মানে দেখ এই রিয়াকশানগুলো একটা মজা হচ্ছে, আমি তো আগুন লাগিয়ে ছেড়ে দিলাম, আগুন লাগিয়ে ভাই রিয়াকশান হচ্ছে, N2 ফর্ম হচ্ছে, ওর সাথে সাইড প্রোডাক্ট ফর্ম হচ্ছে। আর রিয়াকশানগুলো এক্সোথার্মিক মানে এখানে হিট ডেভেলপ করে, হিট প্রডিউস হয়। এই যে হিটটা প্রডিউস হলো ঠিক আমার ওই কম্বাশন রিয়াকশানের মতো, ওই হিটই ভাই সাফিসিয়েন্ট রিয়াকশানটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এইভাবেই ভাই ইঞ্জিনের কনসেপ্টটা এইভাবেই হয়, জাস্ট আমরা স্টার্ট করে দিই, ইগনাইট করে দিই, বাকিটা ভাই ও নিজের মতন করে নেয়। তাহলে এই যে আমার এখানে হিট প্রডিউস হলো, ওই প্রডিউস হওয়া হিটই ফার্দার সাফিসিয়েন্ট ভাই বাকি রিয়াকশানটাকে ক্যারি করার জন্য, বুঝতে পেরেছিস? তাহলে এক্সোথার্মিক রিয়াকশন ওই হিটটাকে আমরা কাজে লাগাতে পারলে ভালো, হিটটা যেটা এভলভ হচ্ছে ওটাকে আমি ভাই বাকি রিয়াকশন করিয়ে দেবো। বোঝা গেছে? বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার অ্যাডভান্টেজ এক্সোথার্মিক রিয়াকশন যদি আমি হিটকে করাতে পারি। যেমন ধর তুই বাড়িতে যদি এই টেকনিক ইউজ করতে পারিস কখনো, বাড়িতে তাহলে আমি N2 আর O2 দিয়ে তো রান্না করবো না ভাই। এই যে আমরা রান্না করছি, ধর গ্যাস আমরা জ্বালালাম, তো হিট আমরা দিচ্ছি, যদিও এই রান্না করার সময় আমরা হিট আরও প্রডিউস করতে পারতাম কন্টেনার থেকে, তাহলে দেখ ওই হিট দিয়ে আমরা ফার্দার রান্নাটা করতে পারতাম, আমাদের গ্যাস বন্ধ করে দিলেও চলতো। বুঝতে পেরেছিস? এটা করতে পারলে ভালো হতো। এটার জন্য সেট আপ আছে, স্পেশাল সেট আপ আছে, এগুলো আমরা নর্মালি ডোমেস্টিক পারপাসে ইউজ করতে পারি না, একটু দামি সেট আপ, ঠিক আছে? চল যাই হোক, তাহলে অবজারভেশনে গেলাম, মার্ক করলাম হচ্ছে ইরিভার্সেবল অ্যান্ড স্ট্রংলি এক্সোথার্মিক। তারপরে দেখ লেখা আছে মিক্সচার অফ অ্যামোনিয়া অ্যান্ড অক্সিজেন ইজ এক্সপ্লোসিভ অ্যান্ড দেয়ার ফর ডেঞ্জারাস। এক্স্যাক্টলি হিট ডেভেলপ হচ্ছে, ওই জন্য আমার ডেঞ্জারাস এটা, ঠিক আছে? এইবারে এই রিয়াকশনটাকে আমি করবো প্ল্যাটিনামের বেস, এটা ক্যাটালিস্ট দেবো। তাহলে তার ঠিক পরে আছে 4 নম্বর ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া, তার মধ্যে মার্ক করি ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অ্যাট 800 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অ্যাট 800 ডিগ্রি সেন্টিগ্রেড। সেট আপের ছবি দেওয়া আছে। সেট আপটায় কী আছে? কিছুই নেই। দেখো এটা আগের বারের মতনই একটা টিউব আছে, টিউবটা থেকে শুয়ে রাখা আছে, দেখতে পাচ্ছিস তো? টিউবের মধ্যে কাকে দিয়েছি ভাই? প্ল্যাটিনাম ক্যাটালিস্ট। দেখ একটা দিক থেকে আমি অ্যামোনিয়া পাঠাচ্ছি, একটা দিক থেকে অক্সিজেন পাঠাচ্ছি, আর হিট করছি, ঠিক আছে? এখানে আর বুনসেন বানানোর ছবি আঁকিনি, হিট করলাম, দেখতে পাচ্ছিস? প্রোডাক্ট আমার কী ফর্ম হলো? চলে যাই ডান দিকের রাইট সাইডের কলামে, দেখ লেখা আছে রিয়াকশন। রিয়াকশন আমার কী হচ্ছে? NH3+O2, ফর্মুলা হচ্ছে H2O + NO + হিট। এখানেও ভাই এক্সোথার্মিক। এনোর নাম কি? এনোর নাম কি লিখে রাখ, নাইট্রিক অক্সাইড। এনোর নাম কি? নাইট্রিক অক্সাইড। এনোর নাম হচ্ছে কি? নাইট্রিক অক্সাইড। লেখাই আছে নিচে, নিচেই লেখা আছে এনোর নাম নাইট্রিক অক্সাইড, নিচেই লেখা আছে। রিয়াকশন আমার এখানে থামবে না। এনও ভাই আমার তো ভাই O2 পাঠাচ্ছি, এনও আর O2 কম্বাইন করে বানাবে হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ব্রাউন গ্যাস, ঠিক আছে? NO2 হচ্ছে ব্রাউন কালারের গ্যাস, মার্ক করে রাখলাম। কালারগুলো বাড়ি গিয়ে মার্ক করবো, নামগুলো চাইলে মার্ক করতে পারি। তাহলে আমার কী ফর্মুলা এখানে? ফর্মুলা হচ্ছে NO2, আলটিমেটলি ফর্ম হবে NO2, ঠিক আছে? বুঝেছিস? মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু ভাই, যে অ্যামোনিয়াকে অক্সিজেনের প্রেজেন্সে আর অক্সিজেনের প্রেজেন্সে উইথ ক্যাটালিস্ট হিট করলে প্রোডাক্টগুলো কী কী হয়, ঠিক আছে? চল অবজারভেশনে আসি। 1 নাম্বার সিম্পল অবজারভেশন। কী অবজারভেশন ভাই? NO2 ফর্ম হচ্ছে, তাহলে NO2 গ্যাসের ব্রাউন কালার আমি দেখতে পাবো। তাহলে 1 নম্বর অবজারভেশন লেখা আছে রেডিশ ব্রাউন ভেপার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সিন ইন দ্য ফ্লাস্ক ডিউ টু দ্য অক্সিডেশন অফ নাইট্রিক অক্সাইড। 1 নম্বর অবজারভেশন মার্ক করলাম, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে এগুলো অবজারভেশন। 2 নম্বর দেখ, এটাও এক্সোথার্মিক। এক্সোথার্মিক যদি হয়, তুই প্ল্যাটিনাম ক্যাটালিস্ট এখনও স্কুলে ইউজ করিস নি, প্ল্যাটিনাম ওয়্যার ইউজ করেছিস স্কুলে এখনও? প্ল্যাটিনাম ওয়্যার প্র্যাকটিক্যালে, প্ল্যাটিনাম ওয়্যার ক্লাস 11 আছে প্র্যাকটিক্যালে, প্ল্যাটিনাম ওয়্যার। তুই প্ল্যাটিনাম ওয়্যার দিয়ে তোর ক্লাস 11 প্র্যাকটিক্যাল স্টার্ট হবে। প্ল্যাটিনাম ওয়্যার 80 টাকা দাম, ঠিক আছে? বেশি দাম না। প্ল্যাটিনাম মানে ওই তোর র প্ল্যাটিনাম দেওয়া নেই, একটুখানি দেওয়া আছে। তো প্ল্যাটিনাম ওয়্যার দিয়ে প্র্যাকটিক্যাল যখন তুই করবি, দেখবি ভাই ওটাকে আগুনে পোড়ালে না, মানে যখন ওই বুনসেন বার্নারের মধ্যে আমি হিট করবো, সুন্দর গ্লো করতে থাকে, ঠিক আছে? গ্লো করে, ভালো মতন গ্লো করে। ইউটিউবে সার্চ করে দেখে নিবি, সবচেয়ে ভালো। 11 অব্দি ওয়েট করা হবে, ইউটিউবে সার্চ করে দেখলেই পেয়ে যাবি। তো ভাই এখানে এই রিয়াকশনটা এক্সোথার্মিক, তো তাহলে হিট আমার ডেভেলপ হচ্ছে, একই গল্প। ওই হিটে সাফিসিয়েন্ট ভাই প্ল্যাটিনাম ওয়্যারটাকে পুড়িয়ে দেওয়ার জন্য, মানে পুড়িয়ে দেওয়া নাকি ওটাকে গ্লো করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? পুড়িয়ে ফেলতে পারবে না, গ্লো করতে থাকবে ওটা, ঠিক আছে? চল দেখ, তাহলে 2 নম্বর পয়েন্ট লেখা আছে কি? দ্য প্ল্যাটিনাম কন্টিনিউস টু গ্লো ইভেন আফটার দ্য হিটিং ইজ ডিসকন্টিনিউড সিন্স দ্য ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন। এই কোশ্চেনটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, বহুবার করেছে এই কোশ্চেন, ঠিক আছে?
যে কেন ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়াতে প্ল্যাটিনামটা আমার গ্লো করতে থাকে যদিও আমি হিটকে সরিয়ে দিই। বুঝতে পেরেছিস? কারণ হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেল? চল বুঝেছিস। নেক্সট চলে যাই 5, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট আমাদের সিলেবাসে যে কটা মেনশন করা আছে, তো সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন আসে না, ঠিক আছে? সিলেবাসের বাইরে আসবে, তুই দেখবি প্রিভিয়াসে যখন করবো সিলেবাসের মধ্যেই প্রত্যেকটা। 5-এর 1, রিডাকশন অফ মেটালিক অক্সাইড। আসছি, আমাদের সিলেবাসে দুখানাই আছে, কপার অক্সাইড আর লেড অক্সাইড। রিয়াকশান চলে যাই সবার ফার্স্টে, NH3 + CuO প্রোডাক্ট হচ্ছে কপার প্লাস H2O + N2। এইটা 2025 এসছে, এই কোশ্চেনটা 2025 এই কোশ্চেনটা এসছে। কপার অক্সাইডের কালার কি? ব্ল্যাক সলিড, ব্ল্যাক কালারের। প্রোডাক্ট হচ্ছে কি কপার, কপারের কালার কি? রেডিশ ব্রাউন সলিড। তুই দেখেছিস কপার? দেখেছিস কোথায় দেখেছিস বলতো? অনেক জায়গায় দেখেছিস। বাড়িতে পিতলের বাসন আছে, দেখেছিস পিতলের বাসনের মধ্যে কপার থাকে, অবভিয়াসলি ওর মধ্যে কপার আছে। ইলেকট্রিক ওয়্যার কপার আছে ওর মধ্যে, ওটা ভাই রেডিশ ব্রাউন কালারেরই হয়। দেখেছিস এগুলো? চল দেখেছিস। তো কপার হচ্ছে কি রেডিশ ব্রাউন কালারের সলিড। ওকে, অবজারভেশন কী হবে? অবজারভেশন কি? তো ভাই কালার চেঞ্জটা কি দেখ, ব্ল্যাক কালারের কপার অক্সাইড ইজ রিডিউস টু রেডিশ ব্রাউন কপার। এই তো অবজারভেশন। তাহলে মার্ক করলাম অবজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইকুয়েশন। ইকুয়েশনটা এই বছর এসেছে 2025-এ, মার্ক করছিস নাকি? চল তারপরে চলে যাই পরেরটা, লেড অক্সাইড PbO + NH3 প্রোডাক্ট হচ্ছে Pb + H2O + N2। Pb + H2O + N2, এটাও 2025-এ কোশ্চেন এসছে। PbO হচ্ছে ইয়েলো কালারের, লেড অক্সাইড হচ্ছে ইয়েলো কালারের, প্রোডাক্ট হচ্ছে কি লেড গ্রেইশ কালারের। ওকে চল, অবজারভেশন তাহলে কী হবে? অবজারভেশন বানিয়ে লিখতে পারবো, ইয়েলো কালারের লেড অক্সাইড গ্রেইশ কালারের লেডে কনভার্ট হচ্ছে, এটাই আমার অবজারভেশন হবে। অবজারভেশন মানে কালার চেঞ্জ, ঠিক আছে? তুই যদি অবজারভেশনে লিখে আসিস না যে PbO + NH3 Pb + H2O + N2, এটা অবজারভেশন নয়। তুই খালি চোখে দেখতে পাবি যে H2O ফর্মুলা N2 ফর্মুলার Pb ফর্ম হয়েছে। অবজারভেশন মানে কালার চেঞ্জ, স্মেল, এগুলো। আমি তো ইকুয়েশন দেখতে পাবো না খালি চোখে, বুঝতে পেরেছিস? বা যদি ধর এক্সপ্রেশন হলে এইগুলো অবজারভেশন, এক্সপ্রেশন ধর আমি মারা গেলাম, এইগুলো অবজারভেশন হবে। তারপর চলে আসি পরেরটা, রোমান লেটার 2, তারপরে দেখা যাচ্ছে 2 নম্বর। এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড। রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড। আসছি, অ্যামোনিয়ার সাথে ভাই ক্লোরিনের রিয়াকশন করাবো দুখানা কেসে। 1 নাম্বার দেখ, 2-এর মধ্যে নাম্বার A, হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস, যেটুকু বলছি এটুকুই মার্ক করা সাফিসিয়েন্ট। 2-এর মধ্যে A, হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস, আমি নেব হচ্ছে অ্যামোনিয়া এক্সট্রা, ক্লোরিন কম। প্রোডাক্ট আমার কী হবে? এগুলোর মেকানিজম আমাদের নেই, ক্লাস 12-এ আছে পি ব্লক কেমিস্ট্রির মধ্যে। দেখ তোকে বলে দিচ্ছি, অ্যামোনিয়া ভাই, নাইট্রোজেন, ক্লোরিন, এগুলো সব কোথায় আছে দেখ, পিরিয়ডিক টেবিল, এদিকে তাকা। এগুলো ক্লাস 12-এ যেইতে আছে, নাইট্রোজেন এখানে, ক্লোরিন এখানে। এই 4টে পার্টকে বলে হচ্ছে ভাই, এইগুলো বলে হচ্ছে পি ব্লক, এই দুটো হচ্ছে এস ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে ডি ব্লক, আর এগুলো হচ্ছে এফ ব্লক। তো ক্লাস 12-এ যেই বা নিটে আছে ডিটেলসে, এগুলো সব বোর্ডে কম আছে, বোর্ডে শুধুমাত্র ডি ব্লকটা আছে, আর কিছু নেই। ডি ব্লকে তাও কিছুটা পার্ট আছে, বাকিগুলো নেই। যেই বা নিটে কিন্তু এইগুলো সব রিয়াকশন করতে হবে, প্রথম দুটো। তারপরে ভাই এই যে 6টা আছে, 6টার রিয়াকশন করতে হবে, এই 4টে রিয়াকশন করতে হবে, এই দুখানা করতে হবে। যেই বানিটাকে তোকে পড়তে হবেই, কিছু করার নেই। বুঝতেই পারছিস কম্পিটিশন কোন লেভেলে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এখন সবার কাছে সব ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল। 11-12-এ ভাই যেই বানিটের প্রিপারেশান দেখবি, 11-12-এ ওঠার পরে অনেকেই দেখবি ফিজিক্সওয়ালা বা ভালো ভালো এডটেক কোম্পানি আছে অনলাইনে, ভালো অনেকেই সাবস্ক্রিপশন নিয়ে নেয়, ঠিক আছে? প্রথমেই সাবস্ক্রিপশন নিয়ে নেয়, 10-এর এক্সাম দেওয়ার পরেই শুরু করে দেয়। যারা কন্টিনিউ করতে পারে তারা কিন্তু যেই বানিটা ভালো র্যাঙ্ক করেই, এতে অসুবিধার কিচ্ছু নেই। আর যারা ভাই প্রথম নিল কিন্তু ভাই আস্তে আস্তে দেখবি ওখান থেকে ডিমোটিভেটেড না, আস্তে আস্তে তো টাইম ম্যানেজ করতে পারে না, বা আস্তে আস্তে ভাই অনলাইন ক্লাস, তো আজকে 3খানা ক্লাস হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ও ঠিক আছে আজকেটা রেখে দিই, কালকে দেখা যাবে। আজকেটা হলো কালকে ঠিক আছে, আজকে ঘুমিয়ে নিই, 6খানা মাত্র ক্লাস, তো কালকে দেখে নেবো, ঠিক আছে? এইভাবে জমতে এক সময় গিয়ে এমন হয় ও সাবস্ক্রিপশনের মতন পড়ে থাকে, আর ভাই এর মতন ঘুরে বেড়ায়। এটা ক্লাস 11-এ এরকম হয়, দেখবি তুই তোর বন্ধুবান্ধবকে দেখবি, সবাই দেখবি ক্লাস 11-এ সবাই ফিজিক্সওয়ালা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে, সবাই নিয়ে নিয়েছে। যারা ভাই কন্টিনিউ করতে পারে তারা ভাই দারুণ র্যাঙ্ক করে চলে আসে, বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। প্রচুরই আছে, যেই বা নিটের পড়াশোনা প্রচুর, স্বাভাবিকভাবে একটা হাই লেভেলের কম্পিটিটিভ এক্সাম, তো ফিল্টার তো ভাই স্ট্রং হবেই, ওখানে একটা স্ট্রং ফিল্টার অ্যাপ্লাই করা হয় এবং তোকে প্রেশার নেওয়া শেখানো হয় আগে থেকে, সিম্পল। যারা নিটের প্রিপারেশান নেবে তাদের তো ভাই তুই ভাব, যারা নিট মানে তুই মেডিকেল ক্র্যাক করে ধর তুই মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলি, তারপরে তুই ঘুরে বেড়াবি না গায়ে হাওয়া লাগিয়ে, তোকে তখন পড়াশোনা আরও বাড়াতে হবে। তারা এমবিবিএস স্টুডেন্ট, তাদের পড়াশোনার লেভেল আরও বেড়ে যায়। ইঞ্জিনিয়ারিং না হয় ভাই বিটেকে অ্যাডমিশন নেওয়ার পরে কিছুটা ভাই আইআইটি বা এনআইটি থেকে তুই বুঝতে পারবি প্রেশার থাকে, বাট এনজয় করা যায় অনেক, ঠিক আছে?
এমবিবিএস এর কেসটা হচ্ছে তোকে তো পড়তে ভয়ঙ্কর রকমের হবে, পড়তে তোকে ভয়ঙ্কর রকমের হবে। কেন? কারণ ভাই তুই দেখবি যারা ডাক্তার হয়, তুই ধর ডাক্তারের চেম্বারে গেছিস, তুই দেখেছিস কোনো ডাক্তারকে, ডাক্তার তোকে বসে রেখে বলছে আজকে আমি বই খুলে দেখি কী রোগ হয়েছে, কী এটা সলিউশন, ইন্টারনেটে সার্চ করে দেখছে, দেখেছি এগুলো কোনো ডাক্তারকে ওয়েল এস্টাবলিশ ডাক্তারের কাছে গিয়ে কোনো দেখতে পাবি না সব। তার মাথার মধ্যে সব আছে, কোন ডিজিজ হলে কোথায় কী হলে ভাই, কোন কেমিক্যাল মানেই তো ওষুধ, বেসিক্যালি কোন ওষুধ কতটা এক্সটেন্ডে অ্যাপ্লাই করতে হবে সব ভাই মাথার মধ্যে থাকতে হবে। তাহলে এমবিবিএসের 5 বছরে পড়াশোনা ভয়ঙ্কর রকমের করতে হয়, বুঝতেই পারছিস। কারণ মানুষ ভগবানের পরে ডাক্তারের পজিশন বসিয়েছে, অবভিয়াসলি ভগবানের পরেই ডাক্তারের স্থান, ডাক্তারের জায়গা হচ্ছে ভগবানের ঠিক পরে। তাহলে মানুষ বাঁচানোর কাজ, এখানে তুই ফাঁকিবাজি করে কোনো কিছু করতে পারবি না। তুই ফাঁকিবাজি করে তুই এমবিবিএস পাসও করে যাস, তা তুই ফাঁকিবাজি দিয়ে এমবিবিএস পাস করে গেলি, ঠিক আছে, করে যেতে পারিস, অসুবিধার কিছু নেই। তুই দেখবি তোর ডাক্তারের তোর চেম্বারে ভিড়ই হবে না, দেখেছিস তুই আশেপাশে তো প্রচুর ডাক্তারের চেম্বার থাকে, দেখেছিস সব ডাক্তারের চেম্বারে ভিড় হয় না, একদম সিম্পল ব্যাপার, এটা হচ্ছে রিয়েলিটি। দেখবি ওই এমবিবিএস ক্র্যাক করার পরে প্রথম ভাই তোর ফ্যামিলি মেম্বাররা খুব আনন্দে থাকবে, মজায় থাকবে, ঠিক আছে। তারপরে ভাই এমবিবিএসে তো এখন সিট বেড়ে গেছে, এমবিবিএসে তো এখন সিট বেড়েছে, এখন তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ আছে, বারাসাতেও মেডিকেল কলেজ আছে, ঠিক আছে। আগে তো কম ছিল, এখন তো সিটটাও বেড়েছে, আগের থেকে বেড়েছে সিট। তাহলে ভাই তুই তোর এমবিবিএস চান্স পেলি, এমবিবিএসে তোর হয়ে যাবে। এমবিবিএস করে শুধু এমবিবিএস ডাক্তারের কাছে কেউ যায় না, তুইও যাবি না, তোর বাড়ির লোক যাবে না, কোনো কেউ যাবে না ভাই, শুধু এমবিবিএস ডাক্তারে কেউ যাবে না। তুই দেখবি আশেপাশে প্রচুর চেম্বার আছে এমবিবিএস ডাক্তার, কেউ যায় না। এই বাড়ির লোকজন ভাই প্রথম যখন এমবিবিএস ঢুকলো, বাড়ির লোক পাড়ার লোক একটু খুশি থাকে, তারপর যখন এমবিবিএস ক্রস করে মানে পাস করে বেরিয়ে গেল না, ওই পাড়ার লোকও যায় না এমবিবিএস ডাক্তারের কাছে। ও বলবে ও তো শুধু এমবিবিএস, স্পেশালিস্ট হোক তারপরে যাবো, দেখবি এটা বলবে। তোর ফ্যামিলির লোকই তাই বলবে, তোর ফ্যামিলির লোক তোর কাছে কী করে বলতো, বলবে হচ্ছে আমি তো ওই ডাক্তারের কাছে দেখিয়ে এনেছি, তুমি একটু দেখে দাও তো এটা কী বুঝতে পারছো, তোকে এইরকমভাবে বলবে, একদম এটা রিয়েলিটি। এবার এমডিতে ভাই কিন্তু সিট বাড়েনি, এমডি মানে হচ্ছে স্পেশালিস্ট, তুই এটা কোনো কিছু একটা স্পেশালিস্ট, তুই নিউরো সার্জনের স্পেশালিস্ট হবি, কার্ডিওলজিস্ট হবি, ওটাতে স্পেশালিস্ট। ওর কিন্তু ভাই এন্ট্রান্স আরও কঠিন, এমডির এন্ট্রান্স আরও কঠিন, এমবিবিএস থেকে নিটে থেকে কঠিন। ওখানে সিট কিন্তু বাড়েনি, ওখানে সিট বাড়েনি, তাহলে বুঝতে পারছিস এমবিবিএসে সিট বেড়ে গেল, ওখানে সিট বাড়লো না, তাহলে ওখানে পরীক্ষাটা আরও কম্পিটিটিভ হয়ে যায়। এমবিবিএসে পিজি এক্সাম, বুঝতেই পারলি, আমাদের যে পিজি হসপিটাল ওখানে প্রথম পড়াতো, ওই জন্য ওটার নাম পিজি। তো এই হচ্ছে ভাই গল্প, এসএসকেএম পিজি। তারপরে এমডি না করতে পারলে ভাই তোর কোনো চান্স নেই। এবারে শুধু এমডি করে ধর তুই স্পেশালিস্ট হলি, তারপরেও তোর কাছে চেম্বার খুললে কেউ আসবে না, তোকে তারপরে ভাই কোনো হসপিটালে যেতে হবে, অবভিয়াসলি সেটা প্রাইভেট হোক, প্রাইভেটেই তুই সবার ফার্স্টে যাবি, প্রাইভেটে গিয়ে তোকে এক্সপিরিয়েন্স গেন করতে হবে, ঠিক আছে। তারপর তোকে প্রাইভেটের পরে তুই গভর্নমেন্টে আসবি, দেখবি তারপর লোকের টেন্ডেন্সি থাকে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের বা গভর্নমেন্ট কলেজের ডাক্তার ছাড়া আমি দেখাবো না। তুই দেখবি তুই যে ডাক্তারের কাছে যাস একটু আশেপাশে খুঁজলে বুঝতে পারবি যে গভর্নমেন্ট থেকে পাস করেছে, এইসবের কাছেই যাবো, এইসবই মানুষের টেন্ডেন্সি এরকমই থাকে, মেডিকেল প্রফেশনটা এরকমই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা ভাই এমবিবিএসের কথা ভাবে তাদেরকে পড়াশোনা ভালো মতন করতে হবে, এবং প্রেশার নেওয়াটা ওই জন্য 11-12 লেভেলে শেখানো হয়, হঠাৎ করে শেখানো হয় না, আগে থেকে প্রেশার নেওয়াটা তোকে শেখানো হবে। সিমিলারলি ভাই বিটেকের গল্প এক, বিটেকে তো এরকম নয় যে ধর তুই আইআইটি বা এনআইটি বা যেখানেই যাস পড়াশোনা তোকে ভালো মতনই করতে হবে, পরামর্শ ওখানেও করতে হবে। কোডিং ভাই তোকে তো কোডিং জানতে হবে, সমস্ত ইঞ্জিনিয়ারের কথা তুই ভাবিস কোডিং ধর করবি, এবারে কোডিংয়ের জন্য একই গল্প, ইন্টারভিউয়ের সময় যখন তোর কোডিংয়ে জিজ্ঞেস করবে তুই তো কোডিং নিশ্চয় তখন বলতে পারবি না, একটু দাঁড়ান আমি দেখে বলি, এসব হবে না, প্র্যাকটিস ভাই। এই হচ্ছে প্রেশার নেওয়া তোকে ওই জন্য আগে থেকে শেখানো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের থ্রুতে। যাই হোক চল, রোমান লেটার এ, সরি রোমান লেটার এ না, এ দেখ আছে হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস, অ্যামোনিয়া এক্সেস, তার মানে আমি ডাইরেক্ট ওই ইকুয়েশনটা মার্ক করছি, দুখানা ইকুয়েশনকে যোগ করে দেখ যেটা লেখা আছে 8NH3 + 3Cl2 প্রোডাক্ট হচ্ছে N2 + 6NH4Cl, ওই দুখানা রিয়াকশান আলাদা করে মার্ক করার কোনো দরকার নেই, জাস্ট ফাইনাল ইকুয়েশনটা মার্ক কর, 8NH3 + 3Cl2 প্রোডাক্ট হচ্ছে N2 + 6NH4Cl, মার্ক করেছিস। তাহলে যখন অ্যামোনিয়া এক্সেস তখন প্রোডাক্ট কী হলো N2 + NH4Cl, একটু মনে রাখবি এটা। আচ্ছা, অবজারভেশন হচ্ছে ক্লোরিন গ্যাসের কালার কী হয়, ইয়েলোইশ গ্রিন, দেখ রিয়াকশন আমার ভাই ক্লোরিন অন্য কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি অবজারভেশন দেখ বানিয়েও লিখতে পারবো, অবজারভেশন দেখ লেখাই আছে, দ্য ইয়েলোইশ গ্রিন কালার অফ ক্লোরিন ডিসঅ্যাপিয়ার্স অ্যান্ড হোয়াইট ফিউমস অফ অ্যামোনিয়াম ক্লোরাইড আর ফর্ম, অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিউম যে ফর্ম হয় সেটা মনে আছে, আমি HCl কন্টেনারটা ভর্তি হয়েছে কিনা দেখার জন্য করেছিলাম, গ্লাস রডকে অ্যামোনিয়ার মধ্যে ডিপ করে এনেছিলাম, পরে মনে HCl চ্যাপ্টার করেছিলাম, পড়ছে মনে HCl যে কন্টেনারটা HCl দিলে ভর্তি কিনা HCl গ্যাস দিয়ে, তার প্রুফ হিসেবে আমি রিয়াকশন করেছিলাম, একটা গ্লাস রডকে অ্যামোনিয়া কন্টেনারের মধ্যে ডিপ করে নিয়ে চলে এসেছিলাম, ওর মুখে আমার ওখানে ভাই হোয়াইট ফিউম হয়েছিল, ঠিক আছে।
তাহলে এখানে এক অবজারভেশন আমার কিন্তু ইম্পর্টেন্ট এটার। তাহলে কোন ইকুয়েশন মার্ক করলাম? জাস্ট ফাইনাল ইকুয়েশনটা, দুখানা ইকুয়েশন সেপারেটলি মার্ক করার কোনো দরকার নেই। তারপরে যাচ্ছি পরেরটা, নাম্বার বি। when ক্লোরিন ইজ ইন এক্সেস, যখন ক্লোরিন এক্সেসে আছে তখন কি হচ্ছে ভাই? প্রোডাক্ট ইকুয়েশন মার্ক করি NH3 + 3Cl2, প্রোডাক্ট হচ্ছে HCl + NCl3। ইকুয়েশন মার্ক করলাম, তার উপরে দেখ এবার অবজারভেশন ওর উপর মধ্যেই লেখা আছে, দেখ লেখা আছে ইয়েলো কালার্ড হাইলি এক্সপ্লোজিভ লিকুইড নাইট্রোজেন ট্রাইক্লোরাইড ইজ ফর্মড। NCl3 হচ্ছে ইয়েলো কালারের, হাইলি এক্সপ্লোজিভ আর লিকুইড, বুঝলে? চলে এই হচ্ছে আমাদের রিয়াকশান। এই যে সেকেন্ড রিয়াকশানটা করলাম, এই রিয়াকশানটা আমার কী প্রুফ করে? 2 নম্বরটা মার্ক করে রাখতে পারি, দেখ লেখা আছে দিস রিয়াকশানস শো দ্যাট ক্লোরিন হ্যাজ এ গ্রেট অ্যাফিনিটি ফর হাইড্রোজেন। সেকেন্ড, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, যদিও এখানে অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট দিলে আমি লিখবো হচ্ছে আগের পেজের রিয়াকশানগুলো, ঠিক আছে? তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দিতে পারে, লিখে রাখতো কোশ্চেনটা, আগের পেজে চলে যা, ওই লেড অক্সাইড আর কপার অক্সাইড যেখানে ছিল দিয়ে ওই পেজে ইকুয়েশন লিখে রাখ। লেড অক্সাইড আর কপার অক্সাইড যেখানে ছিল সেখানটা বার কর, PbO আর CO সেখানে লেখ। গিভ এক্সাম্পল অফ আ রিয়াকশন, গিভ এক্সাম্পল অফ আ রিয়াকশন where ammonia behaves as reducing agent. Give example of reaction where ammonia behaves as reducing agent. ঠিক আছে, চলে আসি, আবার ফিরে আসি যেখানে চলছিল। 6 নম্বরে চলে যায়, রিয়াকশন উইথ অ্যাসিড। রিয়াকশন উইথ অ্যাসিডের মধ্যে দেখ 3খানা রিয়াকশন পরপর দেওয়া আছে, অ্যামোনিয়া + HCl, প্রোডাক্ট হচ্ছে NH4Cl। এত সিম্পল অ্যাসিড বেস রিয়াকশন। NH3 + HNO3, প্রোডাক্ট হচ্ছে NH4NO3। NH3 + H2SO4, প্রোডাক্ট হচ্ছে NH4(2SO4)। সেকেন্ড ইকুয়েশনটা কোনো একটা ইয়ারে এসেছিলো, ইয়ারের নাম্বারটা এখন মনে পড়ছে না, পরে বলে দেবো। 3খানা ইকুয়েশন মার্ক করে রাখি, ঠিক আছে? তারপরে চলে যাই পরেরটা, নোট বলে দেখ লেখা আছে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড বোথ শো থার্মাল ডিসোসিয়েশন। ইকুয়েশনটা মার্ক করে রাখি, এটা 2023-এর কোশ্চেন। NH4Cl অ্যারো দিয়ে NH3 + HCl, আর NH4NO3 অ্যারো দিয়ে N2O + H2O। হয়েছে, মার্ক করেছিস? চল তারপরে এবার আবার 2025-এর পার্ট, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া। দেখ লেখাই আছে ওর মধ্যে, অ্যামোনিয়া ইজ ডিজলভড ইন ওয়াটার টু ফর্ম ইটস অ্যাকোয়াস সলিউশন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এ তো আগের পেজে লিখলাম NH3 + H2 NH4OH। এইবারে ইকুয়েশন স্টার্ট হচ্ছে, NH4OH + HCl, NH4Cl + H2O, 3খানা ইকুয়েশন পরপর আছে, মার্ক করে ফেল। হয়েছে, চল দেখ তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন বলে অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে HCl এর রিয়াকশান, তাহলে আমি এই মাত্র যেটা মার্ক করলাম তার 1 নাম্বারটা লিখবো, বুঝতে পারছিস? বুঝতে পেরেছিস? তোকে যদি পরীক্ষাতে বলে অ্যামোনিয়ার সাথে HCl এর রিয়াকশান, তাহলে আমি এর আগে যেটা মার্ক করেছিলাম তার 1 নাম্বারটা লিখবো, দেখা যাচ্ছে? বুঝতে পেরেছিস তো? তাহলে অ্যাকোয়াস বললে আমি NH4OH এর সাথে দেখাবো, আর নর্মাল অ্যামোনিয়া বললে আমি পুরোটার সাথে দেখাবো, বুঝতে পেরেছিস তুই? তারপরে দেখ একটা বিশাল বড় ছক আছে, লম্বা একটা ছক আছে, ওই ছকের মধ্যে যে রিয়াকশনগুলো আছে না, দেখ এগুলো আমি পড়েছি, অ্যানালাইটিক্যালি পড়েছি। এই রিয়াকশনগুলো আমি অ্যানালাইটিক্যালি পড়েছি। দেখ FeSO4 + NH4OH, তাহলে ইকুয়েশনটা পুরোটা মার্ক করে, এবং তোকে কী কী মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে ভাই পুরো ইকুয়েশন ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, কালার অফ প্রেসিপিটেট মনে রাখতে হবে, আর সলিবিলিটি ইন এক্সেস NH4OH মনে রাখতে হবে। এটা তোকে মনে রাখতে হবে। অ্যানালাইটিক্যালি দেখেছি ভাই কী ধরনের কোশ্চেন এখান থেকে আসে, বুঝলি? চল চ্যাপ্টার অলমোস্ট শেষের দিকে, শুধু মাঝখানে একটা জিনিস বাকি আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন 9.7। 9.7-এর মধ্যে টেস্ট ফর অ্যামোনিয়া গ্যাস অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন। 3 নম্বর পয়েন্টটা, ইট গিভস ডেন্স হোয়াইট ফিল্ম উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। 4 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এদের মধ্যে, 4 আর 6 আসছি, সেখানে 4-এরটা মার্ক কর। When ammonia gas is passed through copper sulfate solution, blue precipitate is formed which changes to deep blue solution on passing the gas in excess. আচ্ছা, এটার রিজন কি? রিজন ক্লাস 12-এ যখন কোঅর্ডিনেশন চ্যাপ্টার পড়ো তখন জানতে পারবো। কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন করে যে ব্লু হলো, আবার ডিপ ব্লু কেন হলো, তার কারণ আলাদা আলাদা কম্পাউন্ড ফর্ম হয়, ঠিক আছে? এগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড ফর্ম হয়। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তো আমাদের নেই, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কম্পাউন্ড লেখা থাকলে সেটাকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে, ক্লাস 12-এ আছে,
ঠিক আছে, তাহলে আমি কী করলাম ভাই, অ্যামোনিয়া গ্যাসকে পাস করছি কার মধ্যে দিয়ে, কপার সালফেটের মধ্যে দিয়ে। আমার ফার্স্ট অবজারভেশন কী হবে, ব্লু কালার সলিউশন। এক্সেস পাস করবো, অবজারভেশন কী হবে, ডিপ ব্লু সলিউশন। কোন কম্পাউন্ডের জন্য ফর্ম হচ্ছে, এগুলো ভাই কপারের কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে, এগুলো আমাদের নেই সিলেবাসে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম CU NH3 মাথায় +2, এখানে SO4, এগুলো আমাদের নেই। এগুলোর নাম ক্লাস 12 জিজ্ঞেস করবে, ঠিক আছে, ক্লাস 12 আছে এগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নাম, এগুলো থেকে লিখতে হবে না। এটা নাম হবে হেক্সাঅ্যামিন কপার 2 সালফেট, এসব লাগবে না আমাদের। তাহলে শুধু আপাতত অবজারভেশনে মার্ক করে রাখলাম। ওকে চল, 6 নম্বরটা মার্ক কর। অ্যামোনিয়াম সল্ট গিভস ব্রাউন কালার। 6 নম্বরটাও ইম্পর্টেন্ট, 4 আর 6 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম সল্ট গিভস ব্রাউন কালার। প্রেসিপিটেটস উইথ নেসলার সলিউশন। নেসলার সলিউশন, নেসলার সলিউশনের ফর্মুলা কি, K2HgI4। নেসলার সলিউশন হচ্ছে K2HgI4। তাহলে তোকে ওই যে কোশ্চেনগুলো আসতো না, আইডেন্টিফাই এক্স, ওই ধরনের জিনিসের মধ্যে এটা দেবে, এই ডেটাটা বলবে হচ্ছে ভাই কোনো একটা কেউ নেসলার সলিউশনের কালার ব্রাউনে চেঞ্জ করেছে, তাহলে ওটা কে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, আমরা করবো এই ধরনের কোশ্চেন। তাহলে নেসলার সলিউশন মানে K2HgI4, ওর মধ্যে অ্যামোনিয়া দিলাম, ব্রাউন কালারের প্রেসিপিটেট দেখতে পাবো। বুঝছো, চল চলেছি তারপরে 9.8 ইউজেস অফ অ্যামোনিয়া। ইউজেস অফ অ্যামোনিয়ার মধ্যে জাস্ট বোল্ডে যেগুলো লেখা আছে সেগুলো পড়লেই হবে। যেমন 1 নাম্বার, লিকুইড অ্যামোনিয়া ইউজ অ্যাজ রেফ্রিজারেন্ট ইন আইস প্ল্যান্ট। তারপরে লেখা আছে আবার সবুজ বা ব্রাউন বা নীল কালিতে, দ্য মেইন রেফ্রিজারেন্টস ইউজড আর ফ্রেয়ন, CFC, the deplete ozone layer and also contribute to global warming, thus these refrigerants are harmful to life. তো এগুলো বোর্ডে জিজ্ঞেস করে না, তবে স্কুলে করতে পারে। হয়েছে, চল চলে আসি তারপরে। ওজোন ডিপ্লেশনের ইকুয়েশন পড়ার দরকার নেই, তুই চাইলে এমনি পড়তে পারিস। হ্যাঁ ভাই, বই তোর তো যদি চাস তুই পড়তেই পারিস, অসুবিধার কিছু নেই। তিন নাম্বার দেখ, 3 নাম্বার কোথায় আছে, ওই পেজের নিচের দিকে দেখ আছে কোথায়, 3 নাম্বার অ্যাকোয়াস NH3 বলে লেখা আছে। অ্যাকোয়াস NH3 মধ্যে লেখা আছে ডিজলভস ফ্যাটস গ্রিজ এটসেট্রা। অ্যামোনিয়ার মধ্যে ভাই গ্রিজ ফ্যাট এসব ডিজলভ হয়ে যায়। অ্যামোনিয়া দিয়ে না, অ্যামোনিয়া দিয়ে না, অন্য কিছু দিয়ে। 1 নাম্বার লেখা আছে টু রিমুভ গ্রিজ অ্যান্ড স্ট্রেনস ফ্রম ক্লথস। 2 নাম্বার ফর ক্লিনিং টাইলস উইন্ডোজ। ঠিক আছে, কিন্তু এইসব কোশ্চেন বোর্ডে আসে না। বোর্ডে ইউজ আসে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের, যেটা মার্ক করেছিলাম, আর আসে হচ্ছে ভাই মেটালার্জি চ্যাপ্টারে। মেটালার্জি এখনো পড়িনি, ওখানে অ্যালয় আছে, অ্যালয়ের ইউজ ভরিয়ে ভরিয়ে আসবে ওখান থেকে, আর কোথাও থেকে ইউজ আসে না। চলে আসি পরে 4 নাম্বার, অ্যামোনিয়া ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ, নাম্বার এ, নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার্স লাইক অ্যামোনিয়াম সালফেট। দুখানা নাম জাস্ট পড়বো, অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে ইউরিয়া, দেখ 30 করে পরেই পাবি। নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার্স লাইক অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়া। তারপর নাম্বার বি, এক্সপ্লোজিভস লাইক অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, ব্যাস এটুকু সাফিসিয়েন্ট। এবার বইয়ের মধ্যে বার করে, একটু আগে ফিরে আসি। তাহলে অ্যামোনিয়া চ্যাপ্টার এইটুকু করলাম, চল বইয়ের মধ্যে বার করে। এবার পয়েন্ট নাম্বার 9.4, 9.4 ঠিক আছে। আজকে আমি খাওয়াবো না, ঠিক আছে, খাওয়া তো অন্য দিন নিয়ে যাবো। 9.4 দেখ ভাই, এই যে অ্যামোনিয়া প্রিপেয়ার করলাম হচ্ছে ল্যাবরেটরি মেথডে। তো ল্যাবরেটরি মেথডে প্রিপেয়ার করেছি, খুব ভালো কথা। ইন্ডাস্ট্রিতে কীভাবে প্রিপেয়ার করবো, এখন প্রশ্ন ভাই ইন্ডাস্ট্রি আর ল্যাবরেটরি কেন আলাদা? তার কারণ দেখ, ইন্ডাস্ট্রিতে আমরা সেই কাজে ইউজ করি, এই যে রিয়াকশানগুলো, এগুলোর এফেক্ট তো আমরা তখনই দেখতে পাবো যদি ভাই আমরা এই রিয়াকশানগুলোকে হিউম্যান ওয়েলফেয়ারের কাজে ইউজ করি। তাহলে আমাকে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে হবে। হিউম্যান ওয়েলফেয়ার মানে কি, আরে ভাই এগুলো দিয়ে আমি ভাই কোনো ওষুধ বানাবো, এইসব কিছু একটা কাজে ইউজ করবো, ফার্টিলাইজার বানাবো, মাস স্কেলে প্রোডাক্ট হবে। মাস স্কেলে প্রডিউস করতে গেলে আমি ল্যাবে ভাই ওরকম কম বানিয়ে করতে পারবো না। ইন্ডাস্ট্রিতে আমার ভাই লাখ লাখ মানুষের জন্য বানাতে হবে, বুঝতেই পারছি। ইন্ডাস্ট্রিতে আমার তো ভাই 1-2 জনের জন্য বানাবো না, লাখ লাখ মানুষের জন্য বানাবো। তাহলে সেখানে আমার এরকম টিল্টেড ফ্লাস্ক কত বড় নেবো, যদি টিল্টেড ফ্লাস্ক কত বড় নেবো ইন্ডাস্ট্রিতে, তাহলে এইভাবে এসব করা যাবে না। এটা ল্যাবরেটরি মেথডে স্মল স্কেলের জন্য ঠিক আছে।
তাহলে আমি ইন্ডাস্ট্রিয়াল মেথড আমি কী করবো, ইন্ডাস্ট্রিয়াল মেথডের জন্য আমাকে টেকনিক চেঞ্জ করতে হবে, অন্য রিয়াকশন করতে হবে। ইন্ডাস্ট্রিতে আমার কাছে সাফিসিয়েন্ট অ্যাপারেটাস থাকবে, অসুবিধার কিছু নেই। তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা যে প্রসেসটা ইউজ করি তার নাম দেখ লেখা আছে হেভার্স প্রসেস। স্পেলিং ভুল হলে পরীক্ষাতে নাম্বার পাবি না। ওই যে পয়েন্টটা বললাম ওনাদের দেখ লেখা আছে ব্র্যাকেটে হেভার্স প্রসেস। স্পেলিং ভুল হলে কিন্তু পরীক্ষাতে নাম্বার পাবি না। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল মেথড অফ প্রিপারেশন অফ অ্যামোনিয়া, তুই হেভার্স প্রসেস, স্পেলিং যেন ঠিকঠাক থাকে। বোঝা গেল? চল বুঝতে পারলাম। চল আমরা ডাইরেক্ট রিয়াকশানে চলে আসি। তারপর ফ্লো চার্ট থেকে যদিও বোর্ডে কোশ্চেন আসে না, আমরা ডাইরেক্ট রিয়াকশানে আসি। ঠিক আছে, স্কুলে আসতে পারে ফ্লো চার্ট, তারপর ট্যাঙ্কের ছবি টবিগুলো স্কুলে আসতে পারে, কিন্তু বোর্ডে কিন্তু আসে না। চল শুরু করা যাক। রিয়াকশানটা তুই মুখস্থ রাখবি, সেটা হচ্ছে এই রিয়াকশান N2 + 3H2 রিভার্সেবল সাইন 2NH3। আচ্ছা, রিভার্সেবল সাইন মানে তোর আইডিয়া আছে তাই না? রিভার্সেবল সাইন মানে কি, ফরওয়ার্ড রিয়াকশান যেমন হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশান আমার হচ্ছে। ফরওয়ার্ড হচ্ছে মানে কি ভাই, অ্যামোনিয়া ফর্ম হচ্ছে, আবার অ্যামোনিয়া ভাই ফিরে এসে N2 আর H2 বানিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রিভার্সেবল সাইন। তো ভাই রিভার্সেবল সাইনের মাঝখানে রেগুলার লেখে না, তাহলে এটা হচ্ছে আমার রিভার্সেবল সাইনটা আলটিমেটলি এরকম পড়ে থাকে। এই হচ্ছে আমার রিয়াকশান। তো এই হেভার্স প্রসেসের রিয়াকশান আমার কিন্তু এর সাথে হিটও ফর্ম হয়, এর সাথে আমার হিট ডেভেলপ হয়। হিটের ভ্যালু তোর মুখস্থ রাখার দরকার নেই। তো যদি পরীক্ষাতে হেভার্স প্রসেসের রিয়াকশান লিখতে বলে, মাঝখানে তুই যদি রিভার্সেবল সাইন না দিস তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সব। ঠিক আছে, রিভার্সেবল সাইন তোকে মাঝখানে দিতেই হবে। এখন দেখ, তুই টার্গেট হচ্ছে তোর কি অ্যামোনিয়া বানানো, এটাও গ্যাস ওটাও গ্যাস ওটাও গ্যাস, সবাই গ্যাস আছে। তোর টার্গেট হচ্ছে ভাই অ্যামোনিয়া বানানো, বুঝতেই পারছি। রিয়াকশানটা হচ্ছে রিভার্সেবল যদি হয় তোর টার্গেট অ্যামোনিয়া বানানো, তাহলে তুই বল তুই চাইবি কি, রিয়াকশানটা এরকমই থাকবে, নাকি ফরওয়ার্ডটাকে বাড়াতে চাইবি, নাকি ব্যাকওয়ার্ডটাকে বাড়াতে চাইবি? কী করতে চাইবি? অবভিয়াসলি ফরওয়ার্ডটাকে বাড়াতে যাবো, কারণ ফরওয়ার্ড বাড়ালেই ভাই আমার অ্যামোনিয়া বেশি স্কেলে প্রডিউস হবে। আমি তো চাইবো না যে ইন্ডাস্ট্রি থেকে অ্যামোনিয়া বানাতে গিয়ে N2 আর H2 বানিয়ে বসে থাকবো। আর N2 আর H2 দিয়ে তো রিয়াকশন স্টার্ট করেছিলাম, আমি যদি এটাকে আনরিয়াক্টেড ফেলে রাখি তাহলে আমার কোনো লাভ নেই, বুঝতেই পারছি। ইন্ডাস্ট্রি থেকে বার করে দেবে। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন এইটা করা। দেখ, ব্যাকওয়ার্ড কমিয়ে দেবো, ফরওয়ার্ড বাড়িয়ে দেবো। আমার টার্গেট হচ্ছে এইটা কমা, ব্যাকওয়ার্ড আমি কমিয়ে দেবো, ফরওয়ার্ড বাড়িয়ে দেবো। তাহলে ব্যাকওয়ার্ড কমানো, ফরওয়ার্ড বাড়ানো এসব আছে হচ্ছে ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তখন আমি দেখতে পাবো ভাই ফরওয়ার্ড রিয়াকশন কীভাবে বাড়ানো যেতে পারে, ব্যাকওয়ার্ড রিয়াকশন কীভাবে বাড়ানো যেতে পারে, ফরওয়ার্ড কীভাবে কমানো যেতে পারে, ব্যাকওয়ার্ড কীভাবে কমানো যেতে পারে, সব কন্ডিশন মডিফাই করে ক্লাস 11-এ যারা সায়েন্স নেবো দেখতে পাবো। ঠিক আছে, একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটার নাম কি, লি চ্যাতালিয়াস প্রিন্সিপাল। আমার লাগবে না, লা শাতালিয়ার বাংলায় বলে লি চ্যাতালিয়াস প্রিন্সিপাল। এসব কিছু অ্যাপ্লাই করলে আমি দেখতে পাবো। চল বোঝা গেছে? তাহলে এইসব কিছুর উপর বেস করে আমি টেম্পারেচার, প্রেশার কোন রেঞ্জে রাখবো, কোন দিকে আমি কী ইউজ করবো সব বলা যেতে পারে। বুঝেছিস? চল বুঝতে পারলাম। এইবারে তো দেখ, এখানে দেখ বইয়ের মধ্যে এই অ্যারোর উপরে কিছু লেখা আছে।